কালকের রয়ের জন্য ডাব্লিউডব্লিউ ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটা অফিসিয়াল করে দিয়েছে পেন্টা ভার্সেস ব্রন ব্রেকার। আর এই ম্যাচটাতে আমার যতদূর মনে হচ্ছে যে আমরা এখানে কোনো রকম ক্লিন রেজাল্ট দেখতে পাবো না। এখানে হয়তো আমরা ইন্টারফারেন্সও দেখতে পারি, যার ফলে ডিসকোয়ালিফিকেশনে ম্যাচটা এন্ড হয়ে যাবে। এখানে লুডরিক আইজার, ফিন বেলর, ডমডম ভাই এর মতো আরও অনেক সুপারস্টাররা এসে ইন্টারফেয়ার করবে। আর তারপর আমরা হয়তো রেসলম্যানিয়াতে এদের মধ্যে একটা মাল্টি পার্সন ম্যাচ দেখতে পাবো। তো তার সূত্রপাত হয়তো আমরা এই ম্যাচটা থেকেই দেখতে পেতে চলেছি। আর আরেকটা জিনিস বলে দিই যে কালকের যে রটা হবে, মানে কালকের বলতে আজকে রাতে যে রটা হবে সেটার টাইম একটু চেঞ্জ হয়েছে। এটা আমরা ইন্ডিয়াতে আজকে রাত 12:30 নয়, বরং আজকে রাত 1:30 থেকে দেখতে পাবো, আর বাংলাদেশে রাত 2 থেকে দেখতে পাবো। তো টাইম 1 ঘন্টা পিছিয়ে গেছে। আমি তো এত রাত জেগে দেখবো না, আমি সেই সকালবেলা উঠেই যা করে কোথাও থেকে হাইলাইট দেখে নেবো। অত রাত জেগে দেখারও কোনো লাভ নেই। আর এর পরের নিউজ হচ্ছে, এটা প্রায় আজ থেকে 2 বছর আগে হয়েছিল। এখানে আমরা রেসলম্যানিয়া 39-এ এজ ভার্সেস ডিমন ফিন বেলারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, যেখানে এজ ফিন বেলারকে হারিয়ে দেয়। আর আমাদের এমনটা তখন মনে হচ্ছিল যে ফিন বেলারের ডিমন ক্যারেক্টারটা এইভাবে কী করে হারতে পারে। এখানে তো ফিন বেলারের ডিমন ক্যারেক্টারটাকে জেতানো উচিত ছিল এজের সামনে। তো ইভেনচুয়ালি কী হয় যে এখানে ফাইটফুল সিলেক্ট এতদিন পর জানতে পেরেছে, তারা এটা রিভিলও করে যে এখানে অরিজিনালি প্ল্যান ছিল প্রথম থেকে যেখানে ডিমন ফিন বেলার এজকে হারিয়ে দেবে, কিন্তু একদম লাস্ট মোমেন্টে ভিন্স ম্যাকম্যান এই প্ল্যানটা চেঞ্জ করে দেয়। এখানে ভিন্স ম্যাকম্যান বলে যে না, এবার প্ল্যান চেঞ্জ হবে, এখানে ডিমন ফিন বেলার জিতবে না, বরং ডিমন ফিন বেলারকে এজ হারিয়ে দেবে। এইটা এজের খুব একটা পছন্দ হয়নি। এজ এখানে হেরে যেতে চাইছিল, হেরে গিয়ে ডিমন ফিন বেলারকে একটু ওভার করতে চেয়েছিল, কারণ তার ক্যারেক্টারটা তো খুব একটা ভালো চলছিল না। তাই এটা একটা ভালো সুযোগ ছিল তাকে এলিভেট করার, কিন্তু ভিন্স ম্যাকম্যান রাজি হয়নি। আর শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে এখানে এজ জিতে যায়। আর তারপর থেকে আমরা ডিমন ফিন বেলারকে আর কোনোদিনও দেখতে পাইনি, প্রায় 2 বছর হতে চললো। আর জানি না ডিমন ফিন বেলারের ক্যারেক্টারটা এখন আর ফ্যান্সরা কীভাবে নেবে, কারণ একে তো 2খানা ম্যাচ হেরে গেছে, আর তার উপরে ডিমন ফিন বেলার ক্যারেক্টারটা অনেক কমজোরি হয়ে গেছে। এখন একে যার সাথেই ম্যাচ লড়া না কেন, তুমি এটা বলতে পারবে না যে একদম 100% গ্যারান্টি যে এখানে ফিন বেলারই জিতবে। আর অপোনেন্টেরও কিন্তু জেতার চান্স খুব বেশি রয়েছে। তো সেই জন্য এখন ডিমন ক্যারেক্টারের ওপরে কিন্তু ফ্যান্সদের অতটা বেশি ভরসা নেই। আমরা দেখতে তো চাই, কিন্তু মনে মনে কোথাও আমরা এটা জানি যে এ যদি লড়তে আসে সে হেরে যেতেও পারে। তো সেটাই হচ্ছে একটা বড় ব্যাপার। এই ম্যাচটা হারার ফলে ডিমন ফিন বেলারের ক্যারেক্টারে অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়েছে। আর এখান থেকে আরেকটা জিনিস তো পুরোপুরি কনফার্ম যে না তো ভিন্স ম্যাকম্যান কোনোদিন ফিন বেলারকে খুব একটা বেশি গুরুত্ব দিয়েছে, আর না তো ট্রিপল এইচ দিচ্ছে। তো এখানে ফিন বেলারের দিক দিয়ে দেখতে গেলে ভিন্স ম্যাকম্যান আর ট্রিপল এইচ দুজনেই কিন্তু একইভাবে একই চোখে ফিন বেলারকে দেখে। আর আমাদের ডাব্লিউডব্লিউ লেজেন্ড ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট ম্যান মার্ক হেনরি ডাব্লিউডব্লিউর সাথে একটা লেজেন্ডসের ডিল সাইন করে নিয়েছে, মাল্টিপল ইয়ারের ডিল। এতদিন তো সে AEWর সাথে কন্ট্রাক্টে ছিল, কিন্তু এখন সে অফিসিয়ালি ডাব্লিউডব্লিউর প্রপার্টি হয়ে গেছে। তো তাকে হয়তো আমরা ডাব্লিউডব্লিউর বড় বড় ইভেন্টে আন্ডারটেকারের মতো দেখতে পেয়ে যেতে পারি। আর আজকের আমাদের ডাব্লিউডব্লিউর সবথেকে বড় লেজেন্ড দি ডেডম্যান আন্ডারটেকারের জন্মদিন। তাই আমার তরফ থেকে আর আমার যত ভিউয়ার্স রয়েছে তাদের তরফ থেকে আমাদের দ্য ডেডম্যান আন্ডারটেকারকে হ্যাপি বার্থডে। আর জন সিনা তার অ্যাকাউন্টে সেই স্পিনার যে চ্যাম্পিয়নশিপটা ছিল, যেটা একদম পুরো জন সিনার জন্যই বানানো হয়েছিল, সেই চ্যাম্পিয়নশিপটার ফটো পোস্ট করেছে। জন সিনা এখান থেকে এটা বোঝাতে চাইছে যে রেসলম্যানিয়াতে সে যখন কোডি রোডসকে হারিয়ে দেবে, তারপর সে এই স্পিনার চ্যাম্পিয়নশিপটাকে ফিরিয়ে আনবে। আর আমরা সেই আবার সেই পুরনো চ্যাম্পিয়নশিপটা দেখতে পাবো, যেটা জন সিনা থেকে বিলং করে। তো এখন সে রেসলম্যানিয়াতে জিতবে কিনা এটাই একটা বড় প্রশ্ন, কারণ মনে তো হয় না ডাব্লিউডব্লিউ কোডি রোডসকে এত সহজে হারাবে। তবে জন সিনা এই বছর তো একবার না একবার চ্যাম্পিয়ন হয়েই যাবে, 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো সে হবেই হবে। তখন হয়তো আমরা এই চ্যাম্পিয়নশিপটা তার কাঁধে দেখতে পেতে পারি। আর ডাব্লিউডব্লিউ স্কটল্যান্ডে তো একটা ছোট্ট লাইভ ইভেন্টও করা, যেখানে আমরা গান্তার ভার্সেস CM পাঙ্কের মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে পাই। এই ম্যাচের একটা বড় মোমেন্ট হচ্ছে যে গান্তার CM পাঙ্কে একটা জোরদার চপ লাগায়, আর তারপর CM পাঙ্কও বুঝতে পারে যে গান্তারের চপে কত দম রয়েছে। CM পাঙ্ক তো শুয়ে একদম ক্রাউডের দিকে তাকিয়ে ট্যাপ আউটও করে দেয়। মানে এখানে অফকোর্স ম্যাচ তো শেষ হয়নি, জাস্ট CM পাঙ্ক এমনি মজা নেওয়ার জন্য করছিল। মানে CM পাঙ্ক ট্যাপ আউট করে এটা বোঝাতে চাইছিল যে হ্যাঁ, এর চপে কিন্তু খুব দম আছে আর এটা খুব জোরে লাগে। এই ম্যাচে আমরা ব্লাড লাইনের ইন্টারফারেন্স দেখতে পেয়ে যাই, তো যার ফলে টাইটেল চেঞ্জ তো হয় না, কোডি রোডসও পরে আসে। আর তারপর ফ্যান্সের সাথে কোডি রোডস আর CM পাঙ্কের আমরা বেশ ভালো মোমেন্ট দেখতে পাই। এখানে দুটো বাচ্চাও আসে, কোডি রোডসের ফ্যান আর CM পাঙ্কের ফ্যান, দেখতেই পাচ্ছ তোমরা এই ফটোগুলো। আর ডাব্লিউডব্লিউ তাদের রেসলম্যানিয়াতে টপ 25 রিটার্নের এখানে পুরো লিস্ট বের করেছে। এই ভিডিওটা তোমরা ডাব্লিউডব্লিউর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। পুরো ভিডিওতে দেখানো আছে যে টপ 25 রেসলম্যানিয়া রিটার্ন। আর এখানে পুরো লিস্ট দেখতে পাচ্ছ, কিন্তু এখানে সব থেকে 1 নম্বরে ডাব্লিউডব্লিউ রেখেছে রেসলম্যানিয়া 38-এর কোডি রোডসের যে রিটার্নটা হয়েছে সেইটাকে। তো সেইটাকে প্রথমবার যখন দেখলাম যে এটা 1 নম্বরে রয়েছে, আমি তো একটু ডাউটফুল হলাম, কারণ
এটা কি এত বড় রিটার্ন যেটাকে ডাব্লিউডব্লিউ একদম এত বছর ধরে যে রেসলম্যানিয়া চলছে 40 বছর রেসলম্যানিয়ার একদম টপে রেখেছে, এমন তো আরও বড় বড় রিটার্ন আমরা রেসলম্যানিয়াতে দেখতে পেয়েছিলাম। তো কোডি রোডসের রিটার্নটা এতই বা বড় কিসের, কিন্তু তারপর একটু ভেবে দেখলাম যে না, এটা পেছনে ডাব্লিউডব্লিউর হয়তো কারণও রয়েছে। আর সেই কারণটা হচ্ছে যে কোডি রোডসের যে রিটার্নটা হয়েছে ওটা বলতে পারো কোম্পানির জন্য একটা পুরো গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। কারণ দেখতে গেলে কোডি রোডসের এখানে স্ট্রাগলের কথা ভাবা হচ্ছে। এখানে কোডি রোডস তো এককালে স্টার ডাস্ট ছিল, সে একটা জোগাড় ছিল, তারপর সে ডাব্লিউডব্লিউ কোম্পানি থেকে বেরিয়ে যায়। সে মেনে নেয়নি যে তাকে এত বাজেভাবে বুক করা হবে, তো তারপর সে পরিশ্রম করে নিজের নাম বানায় আর শেষমেশ সে এখান থেকে মানে ডাব্লিউডব্লিউতে ফিরে আসে। আর সে প্রথম স্টার যে AEW থেকে ডাব্লিউডব্লিউ সব থেকে বড় রাইভাল কোম্পানি AEW থেকে ডাব্লিউডব্লিউতে আসে। আর তারপরে দেখতে গেলে ডাব্লিউডব্লিউ কিন্তু ভেবেই নিয়েছিল যে এই হবে ডাব্লিউডব্লিউর ফিউচার স্টার, সে ডাব্লিউডব্লিউর মানে ফিউচার ফেস হতে চলেছে। তার কারণেই সে রিটার্ন করলো। আর তারপরে তার পরের বছরই তাকে রয়্যাল রাম্বল জিতিয়ে দেওয়া হলো, আর রেসলম্যানিয়াতে রোমানের এগেনস্টে ম্যাচও দিয়ে দেওয়া হলো। আর তার এক বছর পর রোমানের সেই বড় টাইটেল রেনকে সে ভেঙে দিল। আর এখন সেই কোম্পানি সব থেকে বড় প্লেস, সব জায়গায় কোডি রোডসেরই মুখ আমরা দেখতে পাই আমাদের ডাব্লিউডব্লিউ যত পোস্টার হয়। তো এখান থেকে তো পুরোপুরি কনফার্ম যে ডাব্লিউডব্লিউ প্রথমেই ভেবে রেখেছিল যে একে আমরা নিয়ে আসছি, একে আমরা কোম্পানির পরবর্তী ফেস বানাবো। তো সেই জন্যই বলতে পারো এটা পুরো গেম চেঞ্জার হয়। আর অনেক সময় আমরা দেখেছি যে ডাব্লিউডব্লিউ কাউকে ফেস বানাবে বলে ঠিক করে না, কিন্তু ফ্যান্সরা তাকে অ্যাকসেপ্ট করে না, যেমনটা আমরা রোমানের ক্ষেত্রে দেখেছিলাম। কিন্তু কোডির ক্ষেত্রে এরকম আমরা কিছুই দেখিনি, ডাব্লিউডব্লিউ তাকে ফেস বানানোর জন্যই এনেছিল, আর ফ্যান্সরা তাকে ভালোভাবে অ্যাকসেপ্টও করেছে। আর এখনও পর্যন্ত ফ্যান্সরা খুব ভালো রেসপন্স দিচ্ছে, কোডিকে কিন্তু খুব ভালো মতো সাপোর্ট করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে জন সিনার সামনে কোডি রোডস কিন্তু ওভার হয়ে যাচ্ছে, যেটা আমরা সচরাচর তো দেখতে পাই না আর এমনকি কল্পনাও করতে পারি না। তো বলতে পারো ডাব্লিউডব্লিউ যে গেম চেঞ্জিংয়ের যে মোমেন্টটা ছিল কোডি রোডসকে ডাব্লিউডব্লিউতে আনা, সেটা পুরোপুরিভাবে সফল হয়েছে। 2022 থেকে শুরু করে এই 2025 সাল চলে এলো, এর মধ্যে কিন্তু ডাব্লিউডব্লিউ বেশ ভালো মতোই বলতে পারো সাকসেসফুল হয়েছে কোডি রোডসকে নিয়ে। তো সেই জন্যই হয়তো ডাব্লিউডব্লিউ এটাকে 1 নম্বরে রেখেছে। রেসলম্যানিয়ার 1 নম্বর রিটার্ন হচ্ছে এইটা, আর যার প্রভাব এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। তো এইটা সম্ভবত আমার কারণ মনে হচ্ছে। না হলে কোডি রোডসের থেকে অনেক বড় বড় স্টার রয়েছে, জন সিনা, আন্ডারটেকার, দ্য রক, এরাও রিটার্ন করেছে, কিন্তু ডাব্লিউডব্লিউ এটাকেই বা খামোকা 1 নম্বরে রাখতে যাবে বা কেন? তো এখান থেকেই বুঝতে পারছি যে ডাব্লিউডব্লিউর কাছে কোডি রোডসের একটা আলাদা ভ্যালু রয়েছে, আর এটা আজ থেকে না, যখন থেকে সে রিটার্ন করেছিল তখন থেকেই ছিল। আর যেভাবে আমরা কোডি রোডসের পপুলারিটি দেখতে পাচ্ছি, আমি ইন্ডিয়া বাংলাদেশের কথা বলছি না, ইন্ডিয়া বাংলাদেশে তো পুরো সিচুয়েশন একদম আলাদা, কিন্তু বাইরেরও একটা দুনিয়া আছে, আমেরিকা, ইউরোপ, এইগুলো নিয়ে ডাব্লিউডব্লিউ চলে। অস্ট্রেলিয়াও রয়েছে, আরব, এখানে আরবের কথা আমি বলবো, সৌদি আরব। তো এই কটা দেশে তো কিন্তু কোডি রোডসের পপুলারিটি কিছু কম নয়, শুধুমাত্র ইন্ডিয়াতে রোমান রেন্সের ফ্যান্স বেশি, সেই জন্য একটু এখানে কোডি রোডসকে হেট করা হয়, কিন্তু যারা বোঝার তারা বোঝে। তো ডাব্লিউডব্লিউ বিজনেস তো কোডি রোডসের নামে বেশ ভালোই করতে পারছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। কোডি রোডস আমেরিকাতে থাকুক, অস্ট্রেলিয়াতে যাক, সৌদি আরবে যাক, কিংবা ইউরোপিয়ান কান্ট্রিতে যাক, সেখানে প্রত্যেক জায়গায় সে সমানভাবে সাপোর্ট পায়। কোনো কোনো জায়গায় তো আমেরিকার থেকেও বেশি সাপোর্ট পায়। তো এটাই হচ্ছে ডাব্লিউডব্লিউর প্রধান কারণ কোডি রোডসকে 1 নম্বরে রাখার। আর দেখো ভাই, তোমাদেরকেও একটা কথা বলবো, তোমরা যারা রোমানের ফ্যান আছো, তোমরা একটা ভুল করো যে সবসময় কোডি রোডসকে রোমানের সাথে কম্পেয়ার করো। এটা করা তো একদমই বেকার, কারণ দেখো রোমান কখনো কোডির জায়গা নিতে পারবে না, আর কোডিও কখনো রোমানের জায়গা নিতে পারবে না। তারা তাদের জায়গাতেই ঠিক আছে। তেমনি দেখতে গেলে জন সিনা আর রোমানের ফ্যানদের মধ্যে প্রায় ঝামেলা বাঁধে যে কে বেশি সেরা। তো আমি তো বলবো এখানে দুজনের জায়গা নিতে পারবে না। জন সিনা যে কাজটা করেছে সেটা রোমান করতে পারবে না, আর রোমান যে কাজটা করেছে সেটাও জন সিনার পক্ষে করা এখন অসম্ভব। তো এই যে বড় বড় স্টাররা রয়েছে তাদেরকে কখনোই একসাথে কম্পেয়ার করা যায় না। জন সিনা কখনো দ্বিতীয় রোমান রেন্স হতে পারেনি, সে প্রথম রোমান রেন্স হয়েছে। আর কোডি রোডসও কখনো দ্বিতীয় রোমান রেন্স হতে পারবে না, সে প্রথম কোডি রোডসই হবে। তো বেকার এই সমস্ত স্টারদের একসাথে কম্পেয়ার করে কে বেশি ভালো কাজ করছে এইটা নিয়ে কম্পেয়ার করে একে অপরের সাথে ঝামেলা করে কোনো লাভ তো নেই। এটা শুধুমাত্র আমার কাছে মূর্খামু ছাড়া আর কিছুই নয়। সত্যি কথা বলতে জন সিনার দিক দিয়ে সেরা, রোমান রেন্সের দিক দিয়ে সেরা, আর কোডি রোডসের দিক দিয়ে সেরা। আমরা যখন রোমানের সাথে জন সিনার কম্পেয়ার করবো তখন আমরা এটাই বলবো যে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে, রোমানের কাছে সেটা নেই। কিন্তু আবার রোমানের কাছে 1400 দিনের টাইটেল রেন রয়েছে, সেটা জন সিনার কাছে নেই। তো দুজনের পুরো বলতে পারো দুজনের সিনারিও একদম আলাদা, দুজনের অ্যাচিভমেন্টও পুরোপুরি আলাদা। তো তারা তাদের নিজেদের অ্যাচিভমেন্টের দিক দিয়ে একদম ঠিক আছে, এদেরকে কখনো কম্পেয়ার তুমি করতে পারবে না। যদি করো তো বেকার ঝামেলা তৈরি হবে, আর যে ঝামেলার কিন্তু কোনো রকম এন্ড নেই। আর এখন তো বেশিরভাগ এটাই চলছে যে কোডি সেরা না রোমান সেরা, তো এটাও তো বেকারই জিনিস। কারণ দেখতে গেলে রোমানের এত লম্বা টাইটেল রেন চলে এসছে, তো তার সাথে কোডিকে কম্পেয়ার করে তো কোনো লাভ নেই, কারণ কোডির টাইটেল রেনটা আলাদা আর রোমানের টাইটেল রেনটা আলাদা। রোমানের
1400 দিনের 4 বছরের টাইটেল রেঞ্জ রয়েছে, তার সাথে কোডিকে তুমি কিভাবে কম্পেয়ার করতে পারো? কোডি রোডসের টাইটেল রেঞ্জ সেই ক্যাটাগরিতেই পড়ে না। এবার যদি কোডি রোডস যদি এখানে টানা 5 বছর কিংবা 4.5 বছর চ্যাম্পিয়ন থাকে আর রোমানের রেকর্ডটাকে ভেঙে দেয়, তখন নয় তুমি কম্পেয়ার করতে পারো। কিন্তু এখন কোডি রোডসের টাইটেল রেঞ্জটা আমার মনে হয় না সেই জায়গায় যাচ্ছে যে রোমানের সাথে কম্পেয়ার করবে। রোমান তার দিক দিয়ে সেরা, ফ্যান্সরা তাকে পছন্দ করে, কোডিও তার দিক দিয়ে সেরা, ফ্যান্সরা তাকেও পছন্দ করে। কোডি রোডসের দিকটা হচ্ছে তার একটা অনেক বড় স্টোরি ছিল, তার জীবনের বড় একটা স্ট্রাগল রয়েছে, সে কখনো হার মানেনি। আর সে যেখানে আছে তার পরিশ্রমের জন্য রয়েছে। তার স্টোরি সে রেসলমেনিয়াতে ফিনিশ করেছে, রোমান রেন্সের এত বড় টাইটেল রেঞ্জ এন্ড করেছে। এই 40 বছরের সব থেকে বড় রেসলমেনিয়া মেইন ইভেন্ট সে করেছে। এখনো পর্যন্ত বেস্ট রেসলমেনিয়া মেইন ইভেন্ট কিন্তু রেসলমেনিয়া 40 মেইন ইভেন্ট, এটাও কোডি রোডসের অ্যাচিভমেন্ট রয়েছে। আর তার উপরে এখন তার পপুলারিটি এখন বলতে পারো রেসলিংয়ের জগতে জন সিনার লেভেলে যেতে চলেছে, আর প্রায় বলতে পারো চলেও গেছে, কারণ আমরা রিসেন্ট টাইমে তো সেরকমই দেখলাম। তো এটা হচ্ছে কোডি রোডসের দিক দিয়ে, মানে কোডি রোডসের ক্যাটাগরি বা কোডি রোডসের অ্যাচিভমেন্ট বলতে পারো। তো এখানে এই সমস্ত বিষয় নিয়ে আমরা রোমান রেন্স আর কোডি রোডসকে কখনোই কম্পেয়ার করতে পারি না, আর এমনকি জন সিনার সাথেও আমরা রোমান আর কোডির কম্পেয়ার করতে পারি না। তিনজনেরই আলাদা আলাদা অ্যাচিভমেন্ট রয়েছে, আর তাদের অ্যাচিভমেন্টগুলোর দিক দিয়ে তারা একেবারে সেরা। আর এই জিনিসটা যতদিন আমরা না বুঝতে পারছি ততদিন আমরা এরকম লড়তেই থাকবো। তো এটা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি মানে ততই বেশি ভালো, কারণ এটা আমরা যখন বুঝে যাব তখন আমরা রেসলিংটাকে ভালোভাবে এনজয় করতে পারবো। এর সাথে রেসারিসি, ওর সাথে ঝামেলা, এইগুলো করে তো কখনোই রেসলিংয়ের আসল মজা নেওয়া যায় না। তো আজকের আবার অনেকদিন পর একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। আমি যখনই এরকম জ্ঞান দিই তখনই বহুত ঝামেলা হয়। তো দেখা যাক এবারে কোনো রকম ঝামেলা হয় কিনা, সেটা তো কমেন্ট বক্সেই দেখতে পাবো। তো চলো বন্ধুরা, আজকের মানডে নাইট ড্র রাতের বেলা এনজয় করো। তোমরা দেখবে কিনা জানি না, আমি তো দেখছি না, যা হবে সকালবেলাতেই দেখা যাবে, অত রাত জাগা যায় না। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডব্লিউইর একটা নতুন নিউজ ভিডিওতে।